আসসালামু আলাইকুম, আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই তো আমার চুলার পিঠে যেতে হয়। তো আজকে সকালে নাস্তাটা তৈরি করা হয়ে গেছে। সকালে খুব বেশি একটা করা হয়নি, শুধু একটু রুটি করেছি, আলু ভাজি করেছি, করে সবাইকে টিফিনটা দিয়ে দিয়েছি। তো এটা আর দেখালাম না। প্রতিদিন একই রকম যদি রুটি আর আলু ভাজি দেখায় তো আপনাদের বোর লাগতে পারে, তো সে কারণে ওটা ইগনোর করলাম। আজ ভাবছি প্যাকেট চালটায় রান্না করব। তো প্যাকেট থেকে চালটা আগে ঢেলে নিলাম, নিয়ে এদিকে বাসি কাজগুলো করতে আসলাম। তো সকালে নাস্তা করার আগে যেগুলো ঝাড়ু দেব সেটা কখনো হয়ে ওঠে না, কেননা সবাই তো ওই মুহূর্তটা ঘুমায়। আমি যেহেতু অনেক ভোরে উঠি আর অত সকালবেলা বাসার সবাই ওঠে না, তো ওই সময় নাস্তাটা তৈরি করে নিয়েছি আর হচ্ছে এখন রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পুরুষের সাফল্যের পিছনে কোনো না কোনো মহিলার হাত থেকে যায়। হয়তো সেটা মা, না হয়তো তার স্ত্রী। যেই হোক না কেন, প্রথমে তার মায়ের কাছ থেকে অনেক কিছু শেখা, কেননা সে তার মায়ের কোল থেকেই শিক্ষাটা পায়। আর দ্বিতীয়ত তার স্ত্রী, যে একটা সময় সে যখন পড়াশুনো করে ওঠে এবং আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, তার সেই মুহূর্তের যে মহিলাটা তার কাছে আসবে, যে নারীটা তার জীবনের সাথে জড়িয়ে যায়, সেই নারীটা যদি সেই মুহূর্তে তার হাতটা ধরে এবং তাকে সকল কাজে সাপোর্ট করে, তো অবশ্যই সেই পুরুষটা সাফল্যের দিকে এগিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্যাচেলার যে পুরুষরা থাকে তারা কিন্তু খুব বেশি একটা তাদের চিন্তাধারা থাকে না যে আমার ভবিষ্যতে কি করতে হবে, কি হচ্ছে যে কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো বিষয় নিয়ে চিন্তা থাকে না। তবে চিন্তাধারাটা শুরু হয় তার জীবনে যদি কোনো এক নারী আসে। তো প্রত্যেকটা নারী যে ভালো হয় সেক্ষেত্রেও নয়, কিছুটা ব্যতিক্রম আছে। হয়তো কেউ সফল পুরুষ খুঁজে বেড়ায় এখনকার সমাজে, আবার অনেকেই আছে যে নিজে পাশে থেকে তার সফলতা টা এগিয়ে দিচ্ছে। এমনটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। আসলে মানুষের যে দিনকাল, অনেক যুগ পেরিয়ে একের পর এক অনেক ধরনের জিনিস দেখা যায়, যেটা আমরা অনেক কিছু শিক্ষা পাই, আবার অনেক কিছু কষ্টও পাই। আজ যেহেতু বৃষ্টি হয়েছে তো ভাবলাম গরুর মাংসটা রান্না করি। আর বাইরে তো যে ঝমঝম বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির ভিতরে রান্না, এটা যে কতটা অনুভূতিকর সেটা যে রান্না করে মাটির চুলায়, বাইরে বৃষ্টি হচ্ছে, গ্রামে যারা থাকে তো তারাই একমাত্র বুঝতে পারবে। আসলে টাউনে সবসময় যে ফ্ল্যাটের ভিতরে থাকা, সেটা গ্যাসে রান্না করা, বাইরের যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা কিন্তু দেখা যায় না। আর সেটা উপভোগ করতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে, আর গ্রামের এই দৃশ্যটা অত্যন্ত ভালো লাগে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার। আজ একটু কলার মোচাটা ভাজি করেছি আর গরুর মাংস রান্না করেছি। এদিকে যে আমার যে এঁটো কাটা লাগছিল যে পাত্রগুলো, সম্পূর্ণটা ধুয়ে মেজে গুছিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এই তো আমার গরুর মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর মাংস একদমই ঝোল রাখিনি, যেহেতু ঝোল খায় আমার ভাই। তো আমার ভাইয়াটা আজ বাসায় নেই, আজ বেশ কয়েকদিন, প্রায় 2-3 দিন ধরে বাসায় নেই। একটু আমার দাদু বাড়ির দিকে গেছে। তো ওখানে আব্বুর কবর জিয়ারত করতে গেছে, তো যে কয়টা দিন ওখানে থেকে আসবে। তো সে কারণে ঝোলটা করিনি। আর আমাদের বাসায় ও ছাড়া আমরা কেউ তেমনভাবে তরকারিতে ঝোলটা খাই না। আর বাইরে যে কি সুন্দর ঝমঝম বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে শুধু বসে বসে বৃষ্টিটাই দেখি।
তবে শুধু বৃষ্টি দেখলেই কি আর হবে, রুমের কাজগুলোও তো করতে হবে আমাকে। আর ড্রেসিং টেবিলটা যতবার মুছবো ততবারই আমার মেয়েটা এসে এটা নোংরা করবে। আর এটা তো এত পরিমাণে বাইরের ধুলোর থেকে ঘরের পাউডার প্রচুর পরিমাণে পড়ে, কারণ আমার মেয়েটা প্রত্যেকটা জায়গায় পাউডারগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। তো এই জায়গাটা যে কতবার করে পরিষ্কার করি, অফ ক্যামেরায় তো অনেকবার করা হয়, আর অন ক্যামেরায় যখন খেয়াল থাকে তখন একটু করে নিই। তো আমি সামান্য একটু তেল দিয়ে আমি এটা মুছে নিচ্ছি, কেননা তেল দিলে জিনিসটা দেখতে একটু ভালো লাগে। আজ কয়টা দিন ধরে ফ্রিজটাই অনেকটা গন্ধ আসছে, কেন আসছে বুঝতে পারছি না। আমার ফ্রিজটা তেমনভাবে যে নোংরা থাকে তেমনটা কিন্তু নয়, কিন্তু তবুও কেন জানি ফ্রিজটা এর থেকে অনেকটা গন্ধ আসছে। দাম্পত্য জীবনে দেখা যায় যে আমরা স্বাভাবিকভাবে যখন সংসারটা শুরু করি তখন কিন্তু আমাদের তেমন কিছুই থাকে না। কিন্তু আস্তে, 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 আস্তে নিজেদের পছন্দ অনুযায়ী আমরা সংসারটা আরকি তৈরি করি। সেটা নারী পুরুষ উভয়ই মিলে করি। তবে হ্যাঁ, একটা পুরুষ কখনো নিজে ব্যাচেলর অবস্থায় থাকে, যতই সে ফ্ল্যাটে থাকুক না কেন, কি একটা বাসা নিয়ে থাকলেও তখন তার ইচ্ছা হবে না যে আমি এটা কিনি কি ওইটা কিনি। সেক্ষেত্রে একটা নারীর প্রয়োজন হয়। সে নারীটা যদি তার সাথে থাকে তো তাহলে সে সংসারের সম্পূর্ণ জিনিস আস্তে, আস্তে বুঝতে শেখে যে এগুলো প্রয়োজন। নয়তোবা সে কিন্তু সারা মানে ২ থেকে ৫ বছরও যদি ব্যাচেলর থাকে তাহলেও কিন্তু সে এটা বুঝবে না। যে কোনো সফল পুরুষের দিকে যদি আমরা তার ব্যাক সাইডটা লক্ষ্য করে থাকি যে তার ব্যাক সাইডটা কেমন ছিল, তার জীবনী পড়তে গেলে অবশ্যই কোনো না কোনো নারীর ভূমিকা থেকেই যায়। হয়তো তার মা, নয়তো বা তার স্ত্রী। হয়তো একজন গায়ক তার মা বেঁচে থাকতে কোনো কিছু স্বপ্নটা পূরণ করতে পারেনি, সে মারা গেছে। কিন্তু সেটা এমন এক পর্যায়ে আসে যে একটা নারীর কারণে হয়তো সে সেই পর্যায়টায় পৌঁছেছে, অথচ তার মা দেখে যেতে পারিনি, এটাও তার আফসোস থেকে যায়। তো যাই হোক, মা এবং স্ত্রী দুইজনেরই খুব দায়িত্ব থাকে একজন পুরুষের উপরে। আর সেটা দুইজনকে সম্মান কোনোটাই কম দেওয়ার নয়, না স্ত্রীকে না মাকে। দুইজনের ভালোবাসাটা ঠিক দুই রকম, কেউ কারোর থেকে কমা না। অনেকেই জিজ্ঞাসা করে মাকে ভালোবাসে না, স্ত্রীকে বেশি ভালোবাসে। তো তাদের প্রশ্নটা আসলে কেমন বলবো, অযৌক্তিকর। কেননা এটা এমন একটা জিনিস যে মাকে কখনো ভোলা যায় না, অথবা যে তোমার সহধর্মিণী, যে তোমার স্ত্রী, তাকেও কখনো ভুলে যাওয়ার মতো না। তো দুইজনকে একই পাল্লায় না মেপে দুইজনকে সমান ভাগ দেওয়াটাই আমার কাছে মনে হয় ভালো। তাতে করে সংসারে গ্যাঞ্জামও হবে না, তাতে অশান্তিটাও খুব কম হবে। বুদ্ধিমান পুরুষেরা কখনোই কিন্তু নারীকে চটায় না, বরঞ্চ তাকে সাপোর্ট দিয়ে সবসময় জিতিয়ে রাখার চেষ্টা করে। তো এক্ষেত্রে অনেকে জয়েন্ট ফ্যামিলিতে অনেকটা প্রবলেম হয় যে শাশুড়ি এবং নিজের স্ত্রীর মত একরকম হয় না। শাশুড়ি হয়তো তার যুগের রীতি অনুযায়ী চলতে চায়, কিন্তু স্ত্রী হয়তো তার যুগেরটাই মেনে নিতে চায়। তো দুটোই সমানভাবে রাখার জন্য দুইজনকেই সাপোর্ট করা উচিত। একজন আরেকজনের বিরুদ্ধে যে কথাটা বলে সেটা না লাগিয়ে যদি নিজের মতো করে তাদেরকে বোঝানো হয় তাহলে মনে হয় সমস্যাটার সমাধান হয়ে যেতে পারে। আজ ২-৩ দিন যাবৎ এই বোতলটার ভিতরে বেশ কয়েকটা একটু আয়রন জমে গেছে। আমাদের কলে আয়রন নাই, কিন্তু এই পানির যে দাগটা, এই দাগটা কেন পড়ছে সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু যাই হোক, পড়েছে, কিছু না কিছু তো আছেই, নয়তো পড়বে কেন। তো এটা আজকে একটু সময় পেলাম, তো এটা একটু মুছে গুছিয়ে নিচ্ছি মেজে। আর বাদবাকি কাজটা তো কমপ্লিট করাই হয়ে গেছে। তো সারাদিনে অনেক কাজকর্ম থাকে, আবার যখন শরীরটা, এখন তো সিজন খুব খারাপ, শরীরটা যখন খুবই খারাপ থাকে তো তখন ভিডিওটা আর করার মনে চায় না যে ক্যামেরাটা অন করে কিছু করি। তো নিজে আগে সুস্থ হই, নিজের যদি সুস্থ না হই তো সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো না।
আমার একটা আপু বলেছিল যে আমি কি দিয়ে হচ্ছে কীভাবে করে আর কি ফটো এডিট করি। তো আমি এই মুহূর্তে পারছি না সেটা গুছিয়ে বলতে অথবা দিতে, তবে আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে যেন আমি সেটা দিতে পারি। তো সন্ধ্যার দিকে একটু বর্ষা যেহেতু একটু মুচমুচে ভাজা না হলে তো সন্ধ্যাটাই তেমনভাবে জমে ওঠে না। তো সন্ধ্যা জমজমাট করার জন্য আমি এদিকে লুচি তৈরি করে নিচ্ছি। আর এই লুচিটা অনেক দিন যাব মানে অনেক দিন পরে তাই লুচিটা তৈরি করছি, কেননা মাঝে আগে অনেকটাই করতাম কিন্তু এখন সময় হয়ে ওঠে না, অনেকটা ব্যস্ত হয়ে গেছি নিজে। তো সে কারণে লুচিটা করা হয়নি অনেক দিনই। আর এদিকে তো আমার হাজব্যান্ডের গ্যাসের সমস্যা আছেই, যারা আপনারা আমার ভিডিওটা দেখেন প্রায় আমি বলে থাকি আমার ভিডিওতে যে আমার হাজব্যান্ডের গ্যাসের সমস্যা আছে। তো সেই কারণে গ্যাসের প্রবলেমের কারণে আমরা খাবো আর উনি খাবে না সেটা তো হয় না। তো সে কারণে আমি এটা বানাই না, তবে আজকে মনে হলো যে আজকে একটু তৈরি করি, ওনার কাছে জিজ্ঞাসা করেই তৈরিটা করেছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই বোনটির পাশে থাকবেন। তো লুচির সাথে খাওয়ার জন্য যে দুপুরে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা দিয়েই খাবে, যে কারণে আমি অন্য কিছু আর করিনি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।